সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানিরা যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররামশাহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অন্যদিকে ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত এই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়। ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের 3600-রও বেশি বেসামরিক স্থাপনা, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1332 জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত তেহরান। শুক্রবার ইরানের রাজধানী সংশ্লিষ্ট সামরিক বাংকারে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইরানের সিনিয়র নেতারা অবস্থান করছিলেন সেখানে। অন্তত 50টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এর আগে হামলা হয় তেহরানের আজাদি স্টেডিয়ামেও। কেবল রাজধানী নয়, পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 3600-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে 3000-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লে ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরও বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরও সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা 24টি জাহাজ ধ্বংস করেছি। এখন সেই সংখ্যা 30 ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি।
ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েল লেবানন সীমান্তে সামরিক অভিযান চালানোর সময় গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে তেল আভিভ। জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী IDF এর অবস্থান লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ, যে হামলায় গুরুতর আহত হন সামরিক বাহিনীর সদস্য এবং অর্থমন্ত্রীর ছেলে মাআলত। হামলার পর চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে মধ্যপ্রাচ্য থেকে হাজারো মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরবে আর নিরবিচ্ছিন্নভাবে এই কাজ অব্যাহত রাখাই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এর মধ্যে কমপক্ষে 20,000 মার্কিনীকে মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়তে থাকায় বন্ধ রয়েছে বেশ কিছু অঞ্চলের বিমান চলাচল। এতে বহু বিদেশি নাগরিক আটকে পড়েছেন। নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে কানাডা সহ বেশ কিছু দেশ। হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচলের উপায় খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস উপদেষ্টার দেয়া বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম। তবে জানা যায়নি এই পরিকল্পনার কোনো বিস্তারিত তথ্য। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে হরমুজ প্রণালীর পথে জ্বালানিবাহী জাহাজ ও ট্যাঙ্কার চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি পরিবহন খাত। রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। আমরা চাইছি 500-1000 টাকার করে তেল দেন, আমরা এখান থেকে ঢাকার বাইরে বেরি, তারপর আমরা ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবার সরকার সাফিসিয়েন্ট তেল দিতে পারে নাই, ডিজেল, যার কারণে এখন পাবলিকেরও সাফিসিয়েন্ট তেল দেওয়া সম্ভব নয়। অকটেন যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্টভাবে সরকার নির্দেশনা, প্রথম আলোতে নির্দেশনা পত্রিকা দিয়েছে, অনুযায়ী আমরা দিতে আছি। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। 2 লিটার তো হয় না বাইকে, এই বাইকে তো হয় না। এই কালকে আবার দাঁড়াতে হবে। কালকে 250 কিলোর গাড়ি রান করা লাগবে, মানে 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল। না নিলে তো দেখা গেলো 2 দিনে যে পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলোমিটারও চালানো যাবে না। এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই 1 ঘন্টা সিরিয়াল ধরে মাত্র 250 টাকার তেল নিলাম। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। অনেকে তেল নিয়ে মানে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, যে কারণে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে। আর নাহলে তো যে তেল আসলে তো আরো 20-15-20 দিন অনায়াসে চলার কথা, ঝামেলা হতো না। একদিক থেকে ভালো, কারণ সবাই তাহলে পাবে, আদারওয়াইজ কেউ পাবে কেউ পাবে না, এরকম একটা বিষয় হয়ে যায়। 3 ঘন্টা দাঁড়ানোর পরেও এখন 10 লিটার তেল পাচ্ছে। এই 10 লিটার দিয়ে কীভাবে চলবো? বাসার বিপদ আপদ তো থাকতে পারে, তাই না? পাম্পে তেল নিতে নিতে আমাদের সময় চলে যাবে। এখন বাগবাগিটা তো বসের আসবে, আমাদের কাজই তো হচ্ছে গাড়ি চালানো। এখন আমাদের বসের বিভিন্ন কাজ আটকে থাকবে। ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির শঙ্কা প্রায় সবার। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির ওপর। আপৎকালীন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গাড়ির এই বিশাল চাপ, এটি নতুন কোনো দৃশ্য নয়। এর আগেও সংকট তৈরি হয়েছে, সংকট কেটেও গেছে। এ দফায়ও সরকার পরিস্থিতি ভালোমতো সামাল দিতে পারবে, এমনই প্রত্যাশা সবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ফিলিং স্টেশন থেকে দৈনিক যানবাহন প্রতি জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বিপিসি। মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 25 লিটার,
পিকআপ ও লোকাল বাস পাবে ৮০ লিটার করে তেল। এছাড়া আন্তঃজেলা বাস ট্রাক ২২০ লিটার পর্যন্ত তেল পাবে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটি শেয়ার করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে। প্রতি রমজানের শুরু থেকেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি নানা পেশাজীবী ও দলীয় অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করত, কিন্তু এবার ব্যতিক্রম। সরকার গঠনের পর কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে নিজের বরাদ্দকৃত বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে না উঠলেও প্রথম কোনো আয়োজন করলেন কূটনীতিকদের সম্মানে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে পরিবারের বাইরে রোজায় প্রথম কোনো ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী, যেখানে যোগ দেন প্রায় সব দেশের রাষ্ট্রদূত। পরিবারের সদস্যদের নিয়ে কুশল বিনিময় শেষে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। To introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। We seek deeper engagement with the international community through partnerships rooted in expanded trade and investment, technology transfer, cultural and education exchanges, and stronger people-to-people ties. We believe prosperity today is built through cooperation and connectivity, not isolation. Bangladesh's foreign policy will be pragmatic and sustainable, guided by friendship to all. তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতা সংস্কৃতি গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. ক্ষমতায় আসার পর জনকল্যাণে সরকার গৃহীত নানান পদক্ষেপ ও আগামীর পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Commitment to peace, democratic values, and inclusive growth. সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্যে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ করে কারো নিস্তার নেই। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই না আসলে দেশে নির্বাচনই হতো না, তাই জীবন থাকতে 24-এর চেতনাকে হারিয়ে যেতে দেয়া হবে না। যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এর অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না।
এর আগে দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামাতে ইসলামী। নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করা হয় বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। তাদের গ্রেফতারের দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই স্পেন স্টিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। অরিড হওয়ার কিছু নেই, নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সাবেক দুই উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বক্তারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর বেলপুকুরে ঈদগাহের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় বিএনপির দুই গ্রুপ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া বাজারে ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি কর্মী আব্দুল ওয়াহিদ এবং একই ওয়ার্ডের সভাপতি মমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ওয়াহিদের সমর্থকরা মমিনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তার সমর্থকরাও পাল্টা হামলা চালালে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এই সময় দুপক্ষের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় 3তলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে বিস্ফোরণটি হয়। স্থানীয়রা জানান, বিস্ফোরণে নিচতলা দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া সগির। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেয়। আহত 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গরু এবং তেলের ড্রাম বোঝাই ট্রাকে ডাকাতির আলাদা ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে টাঙ্গাইল সদর সার্কেলের পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 23 ফেব্রুয়ারি নীলফামারী থেকে গরু বোঝাই ট্রাক নিয়ে ঢাকা আসছিলেন ব্যবসায়ী গোলাম রাব্বি। পরদিন ভোরে টাঙ্গাইল সদরে পৌঁছালে ট্রাকের গতিরোধ করে ডাকাতরা চালক হেলপারকে মারধর করে ট্রাকে থাকা 11টি গরু সহ নগদ অর্থ লুট করে। বুধবার বিকেলে অভিযান চালিয়ে জড়িত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে 17 ফেব্রুয়ারি মির্জাপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক থেকে 60 ড্রাম তেল ডাকাতির ঘটনায় বিভিন্ন জেলা থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 25 ড্রাম তেল সহ ডাকাতিতে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেলকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, 97,500 টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেন, তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলায় বলা হয়, গত 4 মার্চ দুপুরে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারে থাকা কয়েকজন তাকে তুলে নেয়। এ সময় সাথে থাকা নগদ 15,000 ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে 2,500 এবং এটিএম কার্ডের মাধ্যমে 80,000 টাকা তুলে নেয়। 3 ঘন্টা পর দাউদকান্দির শহীদনগর এলাকায় তাকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের উদ্যোগে রমজান জুড়ে চলছে ইফতার ও মানব সেবামূলক নানা কর্মসূচি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তার সমাধি প্রাঙ্গণে প্রতিদিন প্রায় 400 রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি মসজিদের মুসল্লি, আনসার সদস্য এবং দায়িত্ব পালনরত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেওয়া হচ্ছে ইফতার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য চিকিৎসালয় সহ 100-র বেশি প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে সামাজিক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনগুলো। রাজধানীর বনানীতে চলছে ফুডি ইফতার এবং সেহরি ফেস্ট 2.0। 30টিরও বেশি রেস্টুরেন্ট অংশ নিয়েছে এই আয়োজনে। দুপুর 2টা থেকে গভীর রাত পর্যন্ত বনানী মাঠে চলে আয়োজন। আয়োজকরা জানান, রমজান মাসে রাজধানীবাসী যেন দেশি বিদেশি রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে পারেন, তাই এমন ভিন্ন ধর্মী আয়োজন। এছাড়া যানজটের ভোগান্তি ছাড়াই পুরান ঢাকার বিখ্যাত খাবারের স্বাদ নেওয়া যাবে এখানে। শিশুদের জন্যও রয়েছে বিনোদনের ব্যবস্থা। আগামী 17 মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন। দর্শক, এই ছিল আমাদের সব খবর আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।